সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর দশম অধ্যায় উচ্চতর গণিতে দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। তো দ্বিপদী বিস্তৃতি বলতে আমরা কি বুঝি? দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ প্রথমে আমরা জানি দ্বিপদী। দ্বিপদী বলতে বোঝায় দুইটি পদ যুক্ত কোনো রাশি, দুইটি পদ যুক্ত কোনো রাশি। তো এইটার বিস্তৃতি করব, অর্থাৎ এই বিস্তৃতিটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, আমরা একটু অত ডিটেলস যদিও আলোচনা করব না, টুকটাক একটু আলোচনা করবো। সেটা হচ্ছে এরকম যে মনে করো a প্লাস b, এটার সাথে এই দুইটা পদ, এটাও দ্বিপদী এটাও দ্বিপদী, এই দুইটা গুণ করা হবে, তাহলে লিখতে পারো a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, a প্লাস b হোল স্কয়ারকে আমরা যদি বিস্তৃতি করি বা এই দুইটাকে যদি গুণ করতাম, সেটাকে আমরা লিখতে পারতাম। এখানে আমরা একটু কাজ করে নিই, এখানে বলতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা পাই। যদি আমরা ধারাবাহিকভাবে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারতাম a প্লাস b স্কয়ার, অর্থাৎ এইটার পরিবর্তে লিখতে পারতাম a প্লাস b হোল স্কয়ার। আমি যদি তিনটা রাশি দ্বিপদী গুণ করতাম, তিনটা দ্বিপদ যদি আমি গুণ করতাম, তাহলে আমি এখানে সূত্র লিখতে পারতাম, মানে আমি এটাকে গুণ করলে লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি a প্লাস b এর হোল কিউব। কিন্তু তোমরা যদি খেয়াল করো, যদি a প্লাস b a প্লাস b a প্লাস b আরো একটা a প্লাস b আসে, তাহলে কত হতো? অর্থাৎ যদি a প্লাস b টু দি পাওয়ার 4 হতো, তাহলে আমরা এখানে কি লিখতে পারতাম? এরপরে যাই, আমরা যদি মনে করো a প্লাস b এর পাওয়ার 5 হতো, যদি a প্লাস b এর পাওয়ার 9 হতো, যদি a প্লাস b এর পাওয়ার 100 হতো, তাহলে আমরা এটাকে কিভাবে সিকোয়েন্সের সাহায্যে এইভাবে বিস্তৃত করতাম। এই যে ধারাবাহিকভাবে গুণ করে যে একটা ক্রমিক রাশি বা পদ পেয়েছি, সেই পদটাই হচ্ছে বিস্তৃতি। অর্থাৎ এটা দ্বিপদ, দ্বিপদের বিভিন্ন গুণ, অর্থাৎ একই দ্বিপদী রাশিকে যদি একাধিকবার অর্থাৎ অনেকবার গুণ করা হয়, তাহলে বিস্তৃতিটা পাওয়া যায়। সেই বিস্তৃতিটা বের করার জন্য প্যাসকেল একটা ত্রিভুজ আবিষ্কার করেছিলেন, আর দ্বিপদী উপপাদ্য আছে। তো আমরা আগে প্যাসকেলের ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ, প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা এরকম। যদি মনে করো তোমার একটা পদ আছে, সেটা হচ্ছে ধরো x প্লাস y, এর পাওয়ার আছে n, এটা হচ্ছে দ্বিপদ, দ্বিপদের পাওয়ার n, এইটাকে আমরা বিস্তৃতি করব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। তো সুতরাং সেখানে তোমার n এর একটা নির্দিষ্ট মান থাকতে হবে। আমি জানি না n এর মান কত। যদি n এর মান 0 হয়, তাহলে ত্রিভুজটা আঁকার নিয়মটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে নাও। এখানে 1, আমি জানি কোন কিছুর পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান 1, অর্থাৎ x প্লাস y হোল টু দি পাওয়ার যদি 0 হয়, তাহলে রেজাল্ট কত আসে? 1। এই সেখান থেকে এই 1 কে আমরা লিখে দিলাম। যদি n ইকুয়াল 1 হয়, তাহলে এই 1 এর বাম পাশে একটা 1, ডান পাশে একটা 1, অবশ্যই স্পেস রেখে লেখার নিয়মটা একটু ভালো করে খেয়াল করবা। n ইকুয়াল যদি 2 হয়, তাহলে এই যে শুরুটা একটা 1, বাট এই দুইটা যোগ করলে ঠিক মাঝখানে বসবে 2, আর এই পাশে হচ্ছে একটা 1। দেখো শেপটা একটা ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ন্যায় কাজ করতেছে। এবার যদি আমি n ইকুয়াল 3 লিখি, তাহলে এখানে আমি লিখতে পারি 1, দুইটা যোগ করলে 3, দুইটা যোগ করলে 3, আর পাশে হচ্ছে 1। দেখো এই শেপটা একটা ত্রিভুজের ন্যায় কাজ করতেছে, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজের মতো কাজ করতেছে। সুতরাং এই যে শেপটা একটা ত্রিভুজের ন্যায় কাজ করতেছে, আর এটি প্যাসকেল আবিষ্কার করেছে, এই জন্য এটাকে প্যাসকেলের ত্রিভুজের সূত্র বলা হয় দ্বিপদীর ক্ষেত্রে। তো আমরা এটার ব্যবহারটা কিভাবে করব সেটা একটু দেখে নেব। দেখো তুমি আরেকটা ব্যবহার করি, n ইকুয়াল 4, তাহলে শুরুতে একটা 1, এই দুটো যোগ করলে 4, এই দুটো যোগ করলে 6, এই দুটো যোগ করলে 4, আর শেষেরটা হচ্ছে 5। আমরা আরেকটা বের করে নিলাম। এখন যাই, আমরা যে সূত্রগুলো এতদিন শিখেছি সেটা কিভাবে আসছে। অর্থাৎ a প্লাস b, এটার পাওয়ার দিলাম আমি 3 দেওয়ার পরে, অর্থাৎ এইখানে n এর মান হচ্ছে 3। সাপোজ এটা যদি আমরা হিসাব করি, তাহলে দেখো কিভাবে আসছে। 3 যখন বলেছিলাম, n এর মান যখন 3, তখন বিস্তৃতিটা পেয়েছিলাম এইটুকু, এই লাইনটা, অর্থাৎ এই লাইনটাকে নিয়ে কাজ করতে হবে।
এখন এই লাইনের প্রথম সংখ্যাটা দ্বারা বোঝায় প্রথম পদের সহগ, প্রথম পদের সহগ অর্থাৎ প্রথম পদে এটা হবে প্রথম পদে 1 ইনটু, এখানে সাজানোর নিয়ম আছে, এটা প্রথম পদ আর এটাকে বলা হয় দ্বিতীয় পদ। তো আমরা বলবো যে প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ পাওয়ার কত 3, কিন্তু দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন, সর্বনিম্ন বলতে আমরা 0 বুঝাই, ঋণাত্মকে যাব না, অঋণাত্মক সংখ্যার সাথে 0 পর্যন্ত যাব, প্লাস দ্বিতীয় পদ যখন তৈরি করব তখন এইখানে যে দ্বিতীয়টা পেয়েছি সেই দ্বিতীয়টা, অর্থাৎ দ্বিতীয়টা এটা হচ্ছে দ্বিতীয় পদের সহগ ত্রিভুজের সাহায্যে বের করেছি। এবার কি কাজ করব, এখান থেকে অর্থাৎ এই যে পিছনে ব্যাক করব, পিছনের পদ থেকে প্রথম পদের পাওয়ার 1 কমবে অর্থাৎ 3 মাইনাস 1, দ্বিতীয় পদে 1 বাড়বে অর্থাৎ 0 প্লাস 1। আশা করি বুঝতে পারতেছো। এবার আবার যাই 3 নম্বর পদে, 3 নম্বর পদে আসবে তৃতীয় সহগটা, সেটা হচ্ছে 3 ইনটু, আবার ব্যাক করব পিছনে যদি ব্যাক করি তাহলে লিখব প্রথম পদের পাওয়ার আরো 1 কমবে অর্থাৎ -2, দ্বিতীয় পদের পাওয়ার আরো 1 বাড়বে অর্থাৎ b 0 প্লাস 2। আশা করি বুঝতে পারতেছো। এবারে আবার আমরা একটু এদিকে লিখি, সেটা হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ পদে হচ্ছে কত 1, যদি 1 হয় সেক্ষেত্রে দেখো প্রথম পদে আরো 1 কমবে অর্থাৎ 3 মাইনাস 3 হবে, আর দ্বিতীয় পদে আরো 1 বাড়বে অর্থাৎ 0 প্লাস 3 হবে। দেখো তো বন্ধুরা, এইখানে আমরা যে কাজটা করলাম সেই কাজটা কি করা যায়, সেই কাজটা আমাদের কি দিয়ে আমাদেরকে কি ফিরিয়ে দিল সেটা আমরা একটু দেখি 1 ইনটু a কিউব ইনটু কোন কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস 3 ইনটু, এখানে যদি তাকাই a এর পাওয়ার 2 আর b এর পাওয়ার 1 অর্থাৎ a এর পাওয়ার 2 আর b এর পাওয়ার 1 প্লাস 3 ইনটু, যদি তাকাও এই যে a এর পাওয়ার থাকে একটা 1 আর b এর পাওয়ার থাকে কত 2, প্লাস যদি আমি শেষ পদে যাই তাহলে a এর পাওয়ার 3 মাইনাস 3 মানে a এর পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, শুধুমাত্র থাকে b টু দি পাওয়ার 3। তো দেখো এই যে বিস্তৃতিটা আমরা পেয়েছি এটাই আমরা কিন্তু এটা সমান পাইতাম, আর এইটাই আসছে কোথা থেকে, যে প্যাসকেলের ত্রিভুজের বিস্তৃতি থেকে আমরা এটা লিখতে পারি। তো আমাদের যে এখানে যে বিস্তৃতিগুলো সেই বিস্তৃতিগুলো সাধারণত আমরা এভাবেই নির্ণয় করব, কিসের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, অথবা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে, অথবা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। তো আমরা প্রথমত প্যাসকেলের ত্রিভুজ সূচনা সংক্রান্ত যে তথ্য ছিল সেই তথ্যটা একটু জানলাম, এই তথ্যের সাহায্যে আমরা কয়েকটা অঙ্ক করে নেব, তারপরে দ্বিপদী উপপাদ্য শিখব আর দ্বিপদী বিস্তৃতি শিখব। সাপোজ মনে করো একটা ম্যাথ আছে এরকম যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার 5, আমরা একটা নাম্বার দিলাম, এতকে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। তো এতকে যদি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, সেখানে আমরা লিখব যে আমরা যখন সলিউশনটা করব তখন বলবো n ইকুয়াল 5 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ n ইকুয়াল 5 এর জন্য প্যাসকেলের ত্রিভুজটা, সেই ত্রিভুজটা যদি আমরা একটু লিখি তাহলে দেখো 1 1 1, তো আমার 5 পর্যন্ত যেতে হবে নাকি, তো 5 পর্যন্ত যাওয়ার আগে হিসাব করতে হবে আমার যততম বলে n এর মান যত তার চেয়ে একটা বেশি, একবার বেশি নিচে নামতে হবে, তাহলে 1 পাইলাম 2। এবারে যাই আমরা n ইকুয়াল 3 যদি হতো তাহলে এই দুটোর যোগ করলে 3, সরি দুটোর যোগ করলে 2 আর হচ্ছে 1। এরপরে যদি আমরা একটু তাকাই n ইকুয়াল যদি 3 হতো তাহলে হতো কি, n ইকুয়াল যদি 4 হতো তাহলে হতো এই দুটোর যোগ, সরি n ইকুয়াল 0, n ইকুয়াল 1, n ইকুয়াল 2, n ইকুয়াল 3, 3 যদি হয় তাহলে দুটো যোগ করলে হচ্ছে 3, এই দুটো যোগ করলে হচ্ছে 3, এখানে হচ্ছে 1। আবার এদিকে যদি আমরা যাই তাহলে এখানে হচ্ছে আমরা কত 4, এটা হিসাব করলে 6, এটা হিসাব করলে 4, এখানে 1। আমরা যাব 5 পর্যন্ত, তাহলে আমরা আরেকটা 1 বিবেচনা করব, 5 যোগ করলে 10, দুইটা যোগ করলে 10, দুইটা যোগ করলে 5, শেষে 1। একটু তাকাও, দেখো তোমার কাজ হয়ে গেছে 1 2 3 4 5 6, অর্থাৎ যদি n এর মান 5 হয় তাহলে এক ঘর বেশি অর্থাৎ একটা ত্রিভুজ বেশি আসবে, কারণ আমাদের ত্রিভুজটা এখানে 0 থেকে শুরু হয়েছে, সেজন্য এখান থেকে একটা বেশি আসবে। এই হলো আমার প্যাসকেলের ত্রিভুজ n ইকুয়াল 5 এর জন্য। এখন আমি কি করব, বিস্তৃতিটা করব।
বলবো কি সুতরাং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল, তো প্রথমে আমার সহগটা কত 1, সেই 1 ইনটু প্রথম পদ, এখানে প্রথম পদ কত 1, তার পাওয়ার সর্বোচ্চ মানে 5, এবং দ্বিতীয় পদটা কত x, তার পাওয়ার সর্বনিম্ন মানে 0, প্লাস দ্বিতীয় পদটা যাই, আমার এখানে দ্বিতীয় পদের সহগ হচ্ছে 5, প্রথম পদের পাওয়ার 1 কমবে তার মানে 4, আর দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে তার মানে 0 এর সাথে 1 বাড়লে 1। এবারে যে 3 নম্বর পদের সহগ হচ্ছে আমার 10, এখান থেকে যদি হিসাব করি 10 থেকে যদি আমরা হিসাব করি তাহলে দেখো প্রথম পদের পাওয়ার 1 কমবে, অর্থাৎ 1 এর পাওয়ার হবে 3 আর x এর পাওয়ার হবে 2। আশা করি বুঝতে পারতেছো। এরপরে যদি আমি যাই তার পরবর্তী পদে, অর্থাৎ চতুর্থ পদের সহগটা হচ্ছে আমার 10, সেক্ষেত্রে 10 ইনটু প্রথম পদের পাওয়ার 1 বাড়বে, অর্থাৎ 1 কমবে, 1 এর পাওয়ার 1 কমবে অর্থাৎ 2 আসবে, আর x এর পাওয়ার দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে অর্থাৎ 3 আসবে, প্লাস এরপরে আছে কত আমার 5, যাই আমি এখানে 5 ইনটু প্রথম পদের পাওয়ার আরো 1 কমবে অর্থাৎ 1 হবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে অর্থাৎ 4 হবে। আশা করি বুঝতে পারতেছো। প্লাস শেষ পদ আমার কত এখানে 1, তাহলে 1 লিখলাম, প্রথম পদের পাওয়ার ভালো করে খেয়াল করে নিও, প্রথম পদের পাওয়ার একদম আরো 1 কমবে মানে 0 হয়ে গেল, আর দ্বিতীয় পদের পাওয়ার আরো 1 বাড়বে, সেক্ষেত্রে আমরা দিলাম 5। আশা করি একটু বুঝতে পেরেছো। এবার সাধারণত আরেকবার খেয়াল করো যে প্রথম পদের সহগটা যেটা আছে সেটাকে লিখলাম ইনটু প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন, প্লাস দ্বিতীয় সহগটা লিখলাম, প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস তারপরে সহগটা নিলাম, প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরেক বাড়বে, তার প্লাস দিয়ে পরবর্তী সহগটা নিলাম, প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, আবার প্লাস দিয়ে পরবর্তী সহগটা নিলাম, তো সেক্ষেত্রে আসলে কি যে প্রথম পদের পাওয়ার আরো 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস শেষ পদটা নিলাম, প্রথম পদের পাওয়ার আরো 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে। তো এইভাবে যদি আমি সিকোয়েন্সটা মাথায় রাখতে পারি তাহলে আমার বিস্তৃতিটা সাজানো খুব সহজ হবে। এখন দেখো আমি একটু উপরে কাজটা করতেছি, আমরা একটু এখান থেকে দেখে নাও। সুতরাং 1 প্লাস x হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি এখানে তিনটা 1 হিসাব করলে আসে শুধুমাত্র 1 প্লাস 5 ইনটু x, দেখো x এর পাওয়ার 1 এর পাওয়ার যাই থাকে 1 থাকে 1 ই, 5 এর কে 5 আর x থাকে, প্লাস পরেরটা যদি আমি যাই 10 x স্কয়ার, প্লাস তারপরেরটা যদি আমি যাই সেখানে আমি পাচ্ছি 5x টু দি পাওয়ার 4 প্লাস পরেরটা সরি 5x 10x টু দি পাওয়ার 3, দেখো 10 পরেরটা হচ্ছে x টু দি পাওয়ার 3, তারপরটা হচ্ছে 5x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5। তাহলে সুতরাং আমি দেখলাম কি প্যাসকেলের ত্রিভুজের সাহায্য নিয়ে আমি কি কাজ করলাম, এই প্যাসকেলের ত্রিভুজের সাহায্য নিয়ে যখন 1 প্লাস x টু দি পাওয়ার 5 কে বিস্তৃতি করলাম তখন চলে আসলো এই। আবার একটু ভালো করে দেখো n এর মান যখন 5 হবে তার মানে এখান থেকে আমার একটা ঘর গণনা করলে একটা ঘর বেশি পরিমাণ আমার কি করতে হবে, এই ত্রিভুজটা তৈরি করতে হবে। 1 2 3 4 5 6টা, আমরা 6 পর্যন্ত যাব। n এর মান যদি 6 হয় তাহলে আমরা 7 পর্যন্ত যাব, n এর মান যদি 7 হয় তাহলে 8 পর্যন্ত যাব, n এর মান 8 হলে 9 পর্যন্ত যাব। এভাবে আমরা ত্রিভুজটা তৈরি করব। ত্রিভুজটা খেয়াল রাখবা যেন অবশ্যই সমবাহু ত্রিভুজের মতো হয়, তাহলে তোমার ভুল কম হবে, না হয় তোমার ভুল হয়ে যাবে, তখন তোমার ম্যাথটা করতে অসুবিধা হয়ে যাবে। তো দেখলাম আমরা যে এখানে সেই যে শেষের যে স্টেপটা পেয়েছি, আমরা শেষ যে অংশটা পেয়েছি, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এইটা নিয়ে। এটাকে আমরা কিভাবে কাজ করলাম, যে প্রথম যে সহগটা পেয়েছি সেই সহগটা বসাবো কিন্তু প্রথম পদের সহগের সর্বোচ্চ পাওয়ার এবং দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন, আবার পরবর্তী সংখ্যাটা লিখলাম যোগ দিয়ে প্রথম পদের পাওয়ার এইখান থেকে 1 কমবে আর এখানের সাথে 1 বাড়বে, আবার প্লাস দ্বিতীয় সহগটা নেওয়ার পরে এখান থেকে প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 এখানেই 1 বাড়বে, প্লাস পরবর্তী সহগটা নিলাম 10, এখানে বললাম কি এইখান থেকে দ্বিতীয় পদের পাওয়ার 1 কমবে আর প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস এই 5টা নিলাম। এবার আসলে কি প্রথম পদের পাওয়ার 1 কমবে আর দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস পরবর্তী সংখ্যাটা নিলাম, তাও প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে। এবারে যে আমরা রাশিটা পেয়েছি সেখানে আমরা হিসাবটা করে বসিয়ে দিয়েছি। এখানে পেলাম 3টা 1 গুণ করলে একটা 1 প্লাস 5 ইনটু 1 ইনটু x অর্থাৎ 5x, 10 ইনটু 1 ইনটু x স্কয়ার 10x স্কয়ার, 10 ইনটু 1 ইনটু x কিউব 10x কিউব, 5 ইনটু x 1 ইনটু x টু দি পাওয়ার 4 মানে 5x টু দি পাওয়ার 4 আর প্লাস 1 ইনটু 1 ইনটু x টু দি পাওয়ার 5 সমান x টু দি পাওয়ার 5। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই যে প্যাসকেলের ত্রিভুজের ব্যবহারটা শিখে গেছো। এবারে আমরা
তোমাদেরকে প্যাসকেলের ত্রিভুজের সূত্রটা শেখানোর পর আমরা এখান থেকে শেখাতে যাব দ্বিপদী উপপাদ্যটা, অর্থাৎ আমাদের যে দ্বিপদী উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। দেখো, যে উপপাদ্যটা যদি আমরা সাজাতে চাই সেখানে কম্বিনেশনের একটা ব্যাপার আছে, কম্বিনেশন আসছে, আর অর্থাৎ সমাবেশের একটা ব্যাপার আছে। এটা তোমরা উচ্চতর ম্যাথে অর্থাৎ যখন ইন্টার উঠবে বা এইচএসসি অর্থাৎ দ্বাদশে গিয়ে সেই থিমটা পাবে, অর্থাৎ দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী উপপাদ্যটা যদি আমি লিখতে চাই তাহলে x + y = n এর উপপাদ্যটা হচ্ছে এরকম, n কম্বিনেশন 0, প্রথম পদের পাওয়ার 1 সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন, প্লাস nc1 প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস nc2 প্রথম পদের পাওয়ার আরো 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরো 1 বাড়বে, প্লাস nc3 প্রথম পদের পাওয়ার আরো 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরো 1 বাড়বে। এখান থেকে আমি নিচে লিখি প্লাস ডট 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 প্লাস শেষ পদে n কম্বিনেশন n বা ncn প্রথম পদের পাওয়ার এইভাবে n পর্যন্ত যখন চলে আসবে তোমরা একটু তাকাও, n যখন 0 ছিল এইটার পাওয়ার ছিল n - 0, n যখন 1 ছিল পাওয়ার ছিল n - 1, n যখন 2 ছিল পাওয়ার ছিল n - 2, n যখন 3 ছিল পাওয়ার ছিল n - 3, যখন এখানে ncn আসবে তখন পাওয়ার n - n আসার কথা, তার মানে n - n মানে হচ্ছে 0। আর সর্বশেষ যদি একটু তাকাও, যখন এটা 0 ছিল nc0 তখন y এর পাওয়ার ছিল মানে দ্বিতীয় পদের পাওয়ার ছিল 0, যখন 1 ছিল দ্বিতীয় পদের পাওয়ার ছিল 1, যখন 2 ছিল তখন দ্বিতীয় পদের পাওয়ার ছিল 2, যখন 3 ছিল দ্বিতীয় পদের পাওয়ার ছিল 3। ঠিক সেম ভাবে যখন n থাকবে তখন দ্বিতীয় পদের পাওয়ার হবে n। আশা করি এটা বুঝতে পেরেছো। এইটাকে আমরা দ্বিপদী উপপাদ্য বলি, আর এই উপপাদ্যটা ব্যবহার করে আমরা এখানে বিস্তৃতি করি। তো সেক্ষেত্রে তোমরা এখানে একটা বিষয় হচ্ছে এই যে সাধারণ পদ, এই উপপাদ্য থেকে সাধারণ একটা পদ আছে, সাধারণ পদ নির্ণয়ের একটা পদ্ধতি আছে। সাধারণ পদ সাধারণত r + 1 তম পদ সর্বদা সাধারণ পদ হিসেবে বিবেচনা করা হয়। তোমাকে যখন বলা হলো এর বিস্তৃতিতে দশম পদ কত, 10তম পদ কত, তখন তুমি 10তম পদটা বের করবা এই r + 1 এর মাধ্যমে। সেটা হচ্ছে এরকম, ncr প্রথম পদের পাওয়ার, আমি এখানে বাংলায় লিখব প্রথম পদ, যার তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি এটা লিখতেছি, প্রথম পদ যার পাওয়ারটা হবে n - r। এবারে দ্বিতীয় পদ যার পাওয়ারটা হবে শুধুমাত্র r। ভালো করে খেয়াল করে নিও যে সাধারণ পদটা যদি আমাকে নির্ণয় করতে হয় যে কোনো দ্বিপদী বিস্তৃতি, তাহলে আমি ncr লিখব, প্রথম পদ হবে n - r আর দ্বিতীয় পদ হবে, দ্বিতীয় পদের পাওয়ার হবে r। অর্থাৎ যদি আমরা এইটা থেকে বের করতে চাই, অর্থাৎ x + y = n এর r + 1 তম পদ, n এর বিস্তৃতিতে r + 1 তম পদ, r + 1 তম পদ যদি আমি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কি ncr। প্রথম পদ হচ্ছে এখানে আমার x আর দ্বিতীয় পদ হচ্ছে y, তাহলে x এর পাওয়ার n - r আর দ্বিতীয় পদ হচ্ছে y এর পাওয়ার শুধুমাত্র r। এই তিনটা আসবে। সুতরাং আমাদের মনে রাখার জন্য আমরা লিখব ncr, প্রথম পদের পর n - r, দ্বিতীয় পদের পর r। তোমাকে যদি বলা হয় 10তম পদ কত, 10তম পদ, তাহলে তুমি কি কাজ করবা, 10 কে r + 1 আকারে লেখার চেষ্টা করবা। 10 কে লিখতে পারো 9 + 1, তাহলে 10তম পদ সেটা আমরা লিখব কিভাবে, যে nc9 অর্থাৎ r nc9। তো এখানে আমরা লিখতে পারি প্রথম পদটা কত হয় x এর পাওয়ার n - 9 আর দ্বিতীয় পদ y, দ্বিতীয় পদের পাওয়ার শুধুমাত্র 9। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং এটার ব্যবহারটা তোমরা বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিপদী
বিস্তৃতি যে চ্যাপ্টারটা আছে 10 অধ্যায়, সেখানে আমরা ত্রিভুজের প্যাসকেলের ত্রিভুজ সূত্র শিখলাম, আর শিখলাম কি দ্বিপদী উপপাদ্য। এই যে উপপাদ্যের প্রত্যেকটা টার্ম কিভাবে ভাঙে সেই ভাঙানোটা আমরা একটু দেখবো। সেখান থেকে সাধারণ পদ বের করলাম, কিভাবে বিস্তৃতি করে সেটাও দেখলাম। এবারে আসি আমরা এই ভাঙানোটার জন্য আগে শিখতে হবে ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল 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 বলতে বোঝায় কি? যেমন মনে করো তোমাদের গণিতে যেমন 1 2 3 4 5, এখানে 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল আছে। 4 5 20 আর 3 3 60 60 2 120। সাপোজ আমরা এটা মনে করলাম 4 5 20 3 2 60 120। আচ্ছা খেয়াল করো যে 1 2 3 4 5 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল কত? তাহলে আমরা সেখানে লিখতে পারি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ সমান 120। তো যদি তোমাকে বলা হয় 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল কত, তাহলে তুমি কিভাবে বের করবে? অর্থাৎ তুমি কি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ এভাবে করতে 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 999 গুণ 100 1000 সরি 999 গুণ 1000 এভাবে সবগুলা কি গুণ করবা? অথবা 100 পর্যন্ত যদি গুণ করি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ এভাবে করতে করতে 99 গুণ 100 এভাবে যদি আমি গুণ করি, তাহলে আমার পেজ সব ভরে যাবে, কাগজ কলম শেষ হয়ে যাবে। এই জন্য অনেকটা এই ফ্যাক্টরিয়াল শব্দটা আবিষ্কার করেছে। এই ফ্যাক্টরিয়ালটার মানে হচ্ছে যদি কোনো সংখ্যার সাথে ফ্যাক্টরিয়াল দেওয়া হয়, তার মানে হচ্ছে এর পূর্ববর্তী সকল ক্রমিক সংখ্যার গুণফল। অর্থাৎ মনে করলাম এখানে 5 এর সাথে এই চিহ্নটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল, সেই ফ্যাক্টরিয়াল দেওয়া হলো। ফ্যাক্টরিয়াল কথাটার অর্থ হচ্ছে এই 5 এর পূর্ববর্তী 5 সহ পূর্ববর্তী সকল ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। অর্থাৎ 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 পর্যন্ত আসলে আমরা পাবো 120। তো ঠিক এভাবে তোমার যদি 1 থেকে 1000 পর্যন্ত 10000 পর্যন্ত থাকে, তাহলে 1 থেকে 10000 ইকুয়াল ফ্যাক্টরিয়াল দিলেই সমান, ক্যালকুলেটরে যদি চাপ দাও তোমার রেজাল্ট সরাসরি একটা রেজাল্ট চলে আসবে। তবে হ্যাঁ, বেশি সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল আমাদের ফ্যাক্টরিয়ালে দিতে পারবে না ক্যালকুলেটরে, কারণ কতগুলো ডিজিট ধরার মতো আমাদের স্পেস দেয়া থাকে না ক্যালকুলেটরে। এখন আমরা শিখে নিলাম ফ্যাক্টরিয়ালটা কি। তো এখন আরেকটা জিনিস এখান থেকে জানবো, সেটা হচ্ছে যেমন ধরো 5 এর ফ্যাক্টরিয়ালকে তুমি কি এভাবে লিখতে পারো? 5 এর ফ্যাক্টরিয়াল সমান 4 এর ফ্যাক্টরিয়াল গুণ 5। তারপর তো ভালো করে মনোযোগ দিয়ে দেখো তো, 5 এর ফ্যাক্টরিয়ালকে তুমি লিখতে পারো 4 এর ফ্যাক্টরিয়াল ইনটু 5। কিভাবে লিখতে পারো? যে 4 এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 2 3 4 এর সাথে আছে 5। তাহলে আমি লিখতে পারি না যে 5 এর ফ্যাক্টরিয়ালকে তার 1 থেকে কম মানে 1 বিয়োগ করে 4 এর ফ্যাক্টরিয়াল গুণ 5, তাহলে 5 এর ফ্যাক্টরিয়াল পাওয়া যায়। আবার এটাকে আমি লিখতে পারি না 3 এর ফ্যাক্টরিয়াল গুণ 4 গুণ 5, তাহলে আমি লিখতে পারি না যে এটা 5 এর ফ্যাক্টরিয়ালের সমান। আর এই দুটোর জিনিস আমাদের কাছে লাগবে। এবারে আমরা চাই আমাদের দ্বিপদী উপপাদ্যটা NC0টাকে কিভাবে ভাঙাবো। প্রথমত আমরা সাধারণ পদটাকে ভাঙানোর চেষ্টা করি। NCR n কম্বিনেশন r, এটার মানে হচ্ছে n এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল ইনটু r এর ফ্যাক্টরিয়াল। ভালো করে মনে রাখার চেষ্টা করবা, এই NCR বা n কম্বিনেশন r এটাকে ভাঙানোর নিয়মটা হচ্ছে n এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল ইনটু r এর ফ্যাক্টরিয়াল। এর মাধ্যমে আমরা এইটাকে ভাঙানোর চেষ্টা করব। এজন্য আমরা একটু দেখি যে কিভাবে ভাঙাবো। দেখো NC0 এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা বলতে পারি n এর ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 0 এর ফ্যাক্টরিয়াল ইনটু 0 এর ফ্যাক্টরিয়াল। দেখো এই হিসাবে আমরা এটা লিখতে পারি। এটা যদি আমরা লিখি n এর ফ্যাক্টরিয়াল, n থেকে কোনো কিছু বিয়োগ করলে থাকে না, n এর ফ্যাক্টরিয়াল। আর 0 এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 0 এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। তো এইজন্য আমরা পাশে একটা 1 গুণ করে দিতে পারি। দেখো এটা যদি কাটে যায় রেজাল্ট আসে 1, রেজাল্ট আসে কত? 1। NC0 এর মান 1। এইজন্য আমরা যদি এখানে NC0টা ভাঙানোর সিস্টেমটা দেখে নিলাম। এবারে আমরা যাই NC1 এর ভাঙানোর নিয়ম। NC1 কে যদি আমি ভাঙাতে চাই, তাহলে বলতে পারি n এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল ইনটু 1 এর ফ্যাক্টরিয়াল। আশা করি বুঝতে পারতেছো। দেখো ভালো করে, NC1 n এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল ইনটু 1 এর ফ্যাক্টরিয়াল। সেটা যদি তোমরা এখানে লিখতে পারো, দেখো n টা হচ্ছে সেই 5, n মাইনাস 1 n থেকে এক কম, তাহলে আমি n ইনটু n মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল লিখতে পারি।
n into n minus 1 এর ফ্যাক্টরিয়ালটা লিখতে পারি। সেক্ষেত্রে নিচে আছে n minus 1 এর ফ্যাক্টরিয়াল into 1। আশা করি বুঝতে পারতেছো। দেখো n minus 1 এর মান তো আমার জানা নেই, n এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n minus 1 এর পরবর্তী সংখ্যা, এক বেশি, যেহেতু এক বেশি তার মানে পরবর্তী সংখ্যা। তো সেটাকে আমি লিখতে পারি আগের সংখ্যাটা ফ্যাক্টরিয়াল গুণ পরবর্তী সংখ্যা, এই জন্য বলেছি n into n minus 1 এর ফ্যাক্টরিয়াল। এইটা কাটতে গেলে থাকে শুধুমাত্র n, অর্থাৎ nc1 টাকে বানাইলে আমরা পাচ্ছি n। এবারে আমরা কিন্তু সম্পূর্ণ এই আদর্শ সমীকরণের সাথে বিবেচনা করেছি, অর্থাৎ এটা হচ্ছে আদর্শ, এই আদর্শের সাপেক্ষে প্রত্যেকটা পদ বের করার চেষ্টা করেছি। আমি nc2 টা যদি আমি বের করি তাহলে কি আসে nc2, মানে সেক্ষেত্রে যদি আমরা nc2 টা বের করতে চাই তাহলে দেখো n এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n minus 2 এর ফ্যাক্টরিয়াল গুণ 2 এর ফ্যাক্টরিয়াল। দেখা যাক কি আসে। এটা যদি আমরা ভাঙাও n minus 2 তার মানে আমি লিখতে পারি n into n minus 1 into n minus 2 এর ফ্যাক্টরিয়াল divided by n minus 2 এর ফ্যাক্টরিয়াল into 2 এর ফ্যাক্টরিয়াল মানে 1 into 2 মানে 2। দেখো এটা কেটে যায়, থাকে কি n into n minus 1 divided by 2, অর্থাৎ nc2 যদি আমি ভাঙাই তাহলে হচ্ছে n into n minus 1 divided by 2। তো দেখো এর পরবর্তীটা যদি আমি একটু ভাঙানোর চেষ্টা করি, nc3 টা যদি আমি ভাঙাই, তো nc3 যদি আমি ভাঙাই তাহলে দেখতে পাবে যে nc3 টা যদি ভাঙাই n এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n minus 3 এর ফ্যাক্টরিয়াল ইনটু 3 এর ফ্যাক্টরিয়াল, হিসাব করলে দেখো n into n minus 1 into n minus 2 into n minus 3 এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n minus 3 এর ফ্যাক্টরিয়াল into 3 এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 into 2 into 3। তাহলে এইটা কাটে গেলে তোমরা দেখো এটা বাদ হয়ে গেলে থাকে কি n into n minus 1 into n minus 2 divided by 3/6। আশা করি বুঝতে পারছো যে nc0 এর মান ছিল 1, nc1 এর মান ছিল n, nc2 এর মান ছিল n into n minus 1 by 2, আর nc3 এর মান হচ্ছে n into n minus 1 by n into n minus 1 into n minus 2 by 6। তো এই সিকোয়েন্সটা দেখো, তো আমি একটা সিকোয়েন্স লিখবো, সেই সিকোয়েন্সের সাথে মিলে কিনা। nc0 অর্থাৎ 1, nc1 এটাকে লিখতে পারো n, nc2 এটা হচ্ছে n into n minus 1 divided by 1 into 2, nc3 এটাকে লিখতে পারি n into n minus 1 into n minus 2 divided by 1 into 2 into 3। তাহলে nc4 টা কি আসবে, nc4 আসবে n into n minus 1 into n minus 2 into n minus 3 divided by 1 2 3 into 4। আশা করি এটা বুঝতে পারতেছো। তো ঠিক একই ভাবে যদি আমরা n বিবেচনা করি তাহলে দেখো n into n minus 1 into n minus 2 into একদম n পর্যন্ত যাবে, তাহলে সে 1 2 3 4 করতে করতে কত পর্যন্ত যাবে, n পর্যন্ত যাবে। এটার জন্য কত আসবে 1। যদি না বুঝতে পারি আমরা একটু ভেঙে দেই ncn। দেখো n এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n minus n এর ফ্যাক্টরিয়াল ইনটু n এর ফ্যাক্টরিয়াল। তাকাও আমরা বানাচ্ছি n এর ফ্যাক্টরিয়াল n minus n মানে 0 ফ্যাক্টরিয়াল ইনটু n এর ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল কাটা 0 ফ্যাক্টরিয়াল 1 রেজাল্ট কত 1। মানে n ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে ncn এর মান হচ্ছে 1। তো আমরা এইটাকে ব্যবহার করে এখন একটা ম্যাথ দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এরকম, যেমন ধরো 1 plus 5 লিখছিলাম, সরি 1 plus x লিখছিলাম, তার পাওয়ার 5। এতকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করো। তো এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা বলবো কি যে 1 plus x to the power 5 সমাধান করতেছি এতকে দ্বিপদী উপপাদ্যের সাথে বিস্তৃতি করে পাই। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে
বিস্তৃতি করে পাই। কি বাবা দেখো, তাহলে লিখতে পারো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল আমরা লিখব nc0 অর্থাৎ 5c0 প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন প্লাস 5c1 প্রথম পদের পাওয়ার এক কমবে, দ্বিতীয় পদের পাওয়ার একবার প্লাস 5c2 প্রথম পদের পাওয়ার এক কমবে, দ্বিতীয় পদের পাওয়ার এক বাড়বে 5c3 প্রথম পদের পাওয়ার এক কমবে, দ্বিতীয় পদের পাওয়ার এক বাড়বে প্লাস 5c4 প্রথম পদের পাওয়ার এক কমবে, দ্বিতীয় পদের পাওয়ার এক বাড়বে 5c5 প্রথম পদের পাওয়ার এক কমবে 0 হয়ে যাবে, দ্বিতীয় পদের পাওয়ার এক বাড়বে 5 হয়ে যাবে। আশা করি সাজানোটা বুঝতে পেরেছি। 5c0 প্রথম পদের পাওয়ার এক সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন, এভাবে ক্রমান্বয়ে একটা করে বাড়বে, একটা করে কমতে থাকবে। তো একটু যদি হিসাব করো তোমরা তাহলে দেখতে পাবে 5c0 nc0 মান কত ছিল 1, তাহলে তিনটা 1 দেখো 1 into 1 into x to the power 0 মানে হচ্ছে 1 প্লাস 5c1 অর্থাৎ nc1 এর মান ছিল n, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারো শুধু আন্দাজকে ভাঙাই যে শুধু 5 into 1 into x প্লাস 5c2 মানে হচ্ছে nc2 সমান কি লিখছিলা n into n minus 1 by 1 into 2, তাহলে ঠিক সেম প্যাটার্নে তোমরা যদি এখানে এইভাবে লেখো যে 5 into 5 থেকে 1 বিয়োগ করলে 4 divided by 1 into 2 x square plus 5 into 4 into 3 divided by 1 into 2 into 3 x cube plus যদি 5c4 আমি বিবেচনা করি তাহলে লিখতে পারি 5 into 4 into 3 into 2 divided by 1 into 2 into 3 into 4 x to the power 4 আর একটা পদ থাকে সেটা হচ্ছে প্লাস 5c5 আমরা জানি nc এর মান হচ্ছে 1 into 1 into x to the power 5। তো আমরা যদি একটু হিসাব করে দিই তাহলে এটা পাবো 1 প্লাস 5x প্লাস এটা দিয়ে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 x স্কয়ার প্লাস এখান থেকে যদি আমি 2 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 দুগুণে 10 x কিউব প্লাস এখান থেকে সব যদি কেটে যায় তাহলে 5x to the power 4 প্লাস এই যে পদটা আছে সেখান থেকে তুমি পাচ্ছ x to the power 5। তাহলে দেখো তোমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যে মানটা বের করেছিলাম দ্বিপদী উপপাদ্যের সাহায্যে ঠিক সেম মানটা বের করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আশা করি তোমরা প্যাসকেলের ত্রিভুজবিধি এবং দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এখানের যে দশম অধ্যায়ের যে পার্ট